আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। প্রধান উপদেষ্টা নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করে না তার দল। বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতিতেই সুষ্ঠু ভোট সম্ভব বলেও মনে করেন তিনি। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ডেডলাইন ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মহাসচিব। জাকারিয়া খানের রিপোর্ট, জানাচ্ছেন সাকিবুর রহমান। গতকাল তো আমাদের প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে নতুন আশা আবারও সৃষ্টি হয় এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের। এই সময় এই ঐতিহাসিক ঘোষণাপত্র দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘ আলোচনার পরই এই ঘোষণাপত্র এবং এটি একমাত্র বৈধ প্রতিক্রিয়া, এমন মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকল পক্ষের রাজনৈতিক দল সময়ের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। এ সময় অন্তর্বর্তী সরকার সহ এই ঘোষণাপত্র তৈরিতে সহায়তা করা সকলকে কৃতজ্ঞতা জানানো হয় বিএনপির পক্ষ থেকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে, তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বিজয় র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। দুপুর 2টার পর আনুষ্ঠানিকভাবে এই র্যালি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে জড়ো হতে থাকে দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে এই বিজয় র্যালি করছে বিএনপি। সব জেলা ও মহানগরেও বিজয় র্যালি করছে দলটি। র্যালিতে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। র্যালি পূর্বক সমাবেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত হওয়ার কথা রয়েছে। দর্শক, নয়াপল্টন থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, জানাবেন যে ঠিক কখন নাগাদ বিএনপির এই র্যালির আনুষ্ঠানিকতা শুরু হতে পারে এবং এই র্যালি থেকে কোনো রকমের বার্তা আজকে আসতে পারে কিনা এবং সেগুলো কি হতে পারে? গত বছরের 5 আগস্ট যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছিল গত 5 আগস্ট। সেই দিনটিকে আসলে স্মরণ করার জন্য, সেই বিজয়কে উদযাপন করার জন্য বিএনপি কিন্তু 2 দিনের কর্মসূচি হাতে নিয়েছিল। গতকাল সারা দেশে কিন্তু বিএনপির পক্ষ থেকে বিজয় র্যালি করা হয়েছে, বিশেষ করে জেলায় জেলায়, উপজেলায়, এবং সেই বিজয় র্যালিগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছি যে গতকাল সারা দেশে আসলে পালন হয়েছে এবং আজকে রাজধানীতে আসলে এই কর্মসূচিটি পালন করা হচ্ছে। নয়াপল্টন থেকে বিজয় র্যালিটি শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেল 3টায় র্যালিটি শুরু হবে। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু করে প্রেস ক্লাব হয়ে এবং মৎস্য ভবন হয়ে শেষ পর্যন্ত শাহবাগে গিয়ে শেষ হবে। ইতিমধ্যেই কিন্তু হাজারো নেতাকর্মী নয়াপল্টন মোড়ে মিছিল নিয়ে আসছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানার নিয়ে এবং দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা কিন্তু পল্টনে আসছেন।
আপনাকে একটু জানিয়ে রাখি, আজকের এই মিছিল পূর্ব সমাবেশে কিন্তু একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেই সমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। তো সব মিলিয়ে যদি আপনাকে বলি, এখন নেতাকর্মীদের আসলে ঢল নেমেছে নয়াপল্টনে। বিপুল সংখ্যক নেতাকর্মী আসছেন ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য নয়াপল্টনে আসছেন। তানি, রফিক, ধন্যবাদ আপনাকে। জুলাই ঘোষণাপত্রকে প্রধান উপদেষ্টার অপূর্ণাঙ্গ বিবৃতি হিসেবে আখ্যা দিল জামায়াতে ইসলাম। হাজার বছরের ইতিহাস, 1947, পিলখানা ও শাপলা গণহত্যার মতো গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ না থাকায় ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি বলেও মত দলটির। জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোজার আগে নির্বাচনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। সনদকে আইনি ভিত্তি দিয়ে তার আলোকে জাতীয় নির্বাচন করতে হবে বলেও উল্লেখ করেন ডাক্তার তাহের। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে এসব দাবি মানা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারও দেন তিনি। আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম করা না হলে পূর্ণতা পাবে এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বিফলে যাবে। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ের প্রধান উপদেষ্টার দেয়া জুলাই ঘোষণাপত্র ও জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই হত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের প্রতিশ্রুতি দিতে হবে। সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার বৈষম্য, দুর্নীতি আর গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজপথে নেমে শহীদ হন বাগেরহাটের চিতলমারী উপজেলার জসিম ফকির। বছর ঘুরে আসলেও তাকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তারা। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন আব্দুল হামিদ। গাজীপুরের শফিপুরে স্ত্রী, এক কন্যা ও 2 ভাইকে নিয়ে ভালোই কাটছিল জসিম ফকিরের দিন। তবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হাসিনা সরকারের চালানো গণহত্যা দেখে শান্ত থাকতে পারেননি তিনি। পরিবারের শত বাধা সত্ত্বেও আন্দোলনের মাঠে ছুটে যান জসিম। প্রতিবাদী জসিমের মৃত্যু এখনো মেনে নিতে পারছে না পরিবার। নির্বিচারে তাকে হত্যার সুষ্ঠু বিচার চান তারা। মারা গেছে কোহানে কালিয়াকৈর হাসপাতালে। আমার বউ কেউ নাই, তো আমরা আপনজন কেউ নাই। বউ যে দেখে যে লাশ পড়ে রয়েছে, তার কোনো জায়গা আমারে ভালোভাবে দেখতেও দিল না, বুঝছেন, যে তার 7 তারিখে বৃহস্পতিবারে মাটি দিল। আমার আব্বু আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, সবকিছু কিনে দিত, আমাকে স্কুলে নিয়ে যেত। বাবাকে যারা মেরে ফেলছে আমি তার বিচার চাই। আমি এখন ডাক্তার হতে চাই, আমার বাবার স্বপ্ন পূরণ করব। আমরা হসপিটালে যাওয়ার পরে ডাক্তার ওনরা মানে এমন করলো যে তাড়াতাড়ি নিয়ে যান, মানে নিয়ে আসতে ওনরা পাইছি পরে, এরকম একটা আর কি কথা। আর বাবার স্বপ্ন যেন পূরণ হয়, সরকারের কাছে দাবি যে এমন কিছু করুক যাতে যেন আমার মেয়ে সুন্দরভাবে বাঁচতে পারে। দরিদ্র পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। আমরা গর্বিত চিতলমারিবাসী। এখানে শুয়ে আছে আমাদের
সেই জুলাই আগস্টে জসিম আমাদের যুবদলের একটা রাজনৈতিক সহযোদ্ধা, আমরা তাদের পাশে সবসময় আছি, থাকবো। অকুতোভয় জসিমের বীরত্বে গর্বিত বাগেরহাটবাসী। যথাযথ শহীদি মর্যাদা দিয়ে তার পরিবারকে আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়ে আগামী 27 আগস্ট বিচারের পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়, সেখানে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। এর ভিত্তিতেই মামলার অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। আসামি পক্ষের আইনজীবীও তার মক্কেলদের অভিযোগ থেকে অব্যাহতি করানোর আশাবাদ ব্যক্ত করেন। এদিকে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। রিনা মুর্মুর নামের এক শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন AKM মইনুল হক নামের এক সাংবাদিকের সাক্ষ্য নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। মাহমুদ, ট্রাইব্যুনালের শুনানি এবং সাক্ষ্য গ্রহণ নিয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবু সাইদ হত্যা মামলার যে আনুষ্ঠানিক অভিযোগ গঠন সেটির আদেশ দিয়েছেন এবং সেই আদেশের সময় এই মামলার গ্রেপ্তার 6 আসামি তারা কিন্তু উপস্থিত ছিলেন। তাদের সামনেই তাদের আলাদা আলাদা করে অভিযোগগুলো বিচারপতি পড়ে শোনান এবং তাদের বিরুদ্ধে জানিত অভিযোগ সেটি উপস্থাপন করে তাদের কাছে জানতে চান যে এই অভিযোগে তারা অভিযুক্ত কিনা, তাদের কিছু বলার আছে কিনা। তখন কিন্তু আসামিরা জানান যে না, তারা এই যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ বা আসলে সত্য নয় এরকম দাবি করেছে। আর এই দাবি করার প্রেক্ষিতেই কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হলো এবং আগামী 27 আগস্ট থেকে আসলে এই মামলার বিচার এখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেদিন সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু এই মামলার বিচার অনেকটাই এগিয়ে যাবে। তো এদিকে আবার মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। একজন সাক্ষী ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি আবু সাইদ হত্যার যে ঘটনা সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। তিনিও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি আবু সাইদকে যখন গুলি করা হয় আন্দোলনকারী হিসেবে তিনিও তখন উপস্থিত ছিলেন এবং তিনি খুব কাছ থেকে দেখেছেন যে তাকে কিভাবে পুলিশ সদস্যরা গুলি করেছে এবং এই সে নৃশংসতা এগুলোই আদালতের কাছে তিনি তুলে ধরেছেন। এরপরই 40 মিনিটের একটি ব্রেক নেয় আদালত। এরপর কিন্তু আবার শুরু হয়েছে। মইনুল হক নামে একজন সাংবাদিক, তিনি রংপুর প্রতিনিধি একটি বেসরকারি টেলিভিশনের, তিনি এখন তার যে সাক্ষ্য সেটি উপস্থাপন করছেন এবং তিনি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আসলে বর্ণনা আদালতের কাছে উপস্থাপন করছেন যে সেদিন আসলে কি হয়েছিল রংপুরে যেদিন আবু সাইদকে হত্যা করা হয়। তো এরপরই হয়তো বিচারক তিনি পরবর্তী দিন ধার্য করবেন এবং বিচারিক কার্যক্রমের কি নির্দেশনা আসে সেটি দিবেন। তো আপাতত এ ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের 7 জনের। ওমান প্রবাসী বাহারউদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে মাইক্রোবাস করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এদিকে একই পরিবারের 7 জন নিহতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নেমে এসেছে শোকের ছায়া। নোয়াখালীর প্রতিনিধি গিয়াসউদ্দিন রনি ও লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার তথ্য ও চিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। ওমান প্রবাসী বাহারউদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন স্বজনরা। লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জগদীশপুরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ছোট ক্লাস আসলে আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফকে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবির টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। বাস এই 6 জনটা আমি আর বাইরে করতে পারি না। এতে একই পরিবারের 7 জন নিহত হন। তারা হলেন ফয়জুন্নেসা, খুরশিদা বেগম, কবিতা বেগম, লাবণী, রেশমি আক্তার, মিম ও লামিয়া। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিলেন, গাড়ি নিমিত্ত ধারায় খালের সাইডে পড়ে গেছে খালে। কথা কইতে কইতে সালাসা ওটা ফোন দিতে আসছেন, গাড়ি যাই এখন ভাবেতন গাড়ি ডাইনির দিকে কোনা কোনা সুশি আমি উঠে এই ব্রেক কর, গাড়ি ডাইনে খাল নামি গেছে। উনি হয় আমার নানুর বোন, বোনের ছেলে মেয়ে
মাইক্রোবাসটিতে চালক সহ 11 জন ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার পর চালক সহ 4 জন বের হয়ে আসেন। নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের পেছনের সিটে ছিলেন। চালকের ঘুম ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আমরা 4 জন এখান থেকে পুরুষ মানুষ উঠে এসেছি। 7 জনের মধ্যে 3 জন বাচ্চা ছিল আর বাকি 4 জন মহিলা ছিল। ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। এদিকে মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি করছেন স্বজনরা। নাদিরা সুলতানা, RTV। উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার পর ওষুধ খাত চ্যালেঞ্জে পড়বে মনে করছেন শিল্প উদ্যোক্তারা। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তত 3 বছর মেয়াদী বিশেষ কর্মসূচি নেয়ার দাবি ওষুধ শিল্প মালিকদের। পাশাপাশি শুল্ক ও অশুল্ক বাধা দূর করার দাবিও তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের চাহিদার 98% ওষুধ দেশেই উৎপাদিত হচ্ছে। সবচেয়ে গৌরবের যে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ওষুধই রপ্তানি হচ্ছে। এমনকি গেল অর্থবছরে ওষুধ রপ্তানি করে $2.13 বিলিয়ন আয় করে বাংলাদেশ, যা আগের অর্থবছরের তুলনায় অন্তত 4% বেশি। কিন্তু বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন বা মধ্যম আয়ের দেশের কাতারে গেলে চ্যালেঞ্জে পড়বে দেশের অত্যন্ত সম্ভাবনাময় খাতটি। কারণ এতদিন নিম্ন আয়ের দেশ হিসাবে বাংলাদেশ বিভিন্ন দেশের উদ্ভাবিত ওষুধের আদলে নিজেরাই তৈরি করার সুযোগ পেত, কিন্তু উন্নয়নশীল দেশের কাতারে গেলে সুযোগ সীমিত হয়ে আসবে। অধিক পরিমাণে প্যাটেন্ট প্রোডাক্ট সহ গুরুত্বপূর্ণ প্রোডাক্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত করে এই সমস্ত পণ্যগুলো আমাদের উৎপাদনের সক্ষমতা তৈরি করার জন্য সরকারকে সাথে থেকে কাজ করতে হবে। পরে আমাদের চ্যালেঞ্জটা হবে মোস্টলি নিউয়ার মলিকিউল যেগুলো আসবে, যেগুলো পেটেন্ট, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন ওয়ান অফ দ্য কন্ডিশন যেটা আসবে সেটা হলো যে আমাদের পেটেন্ট কে রেসপেক্ট করতে হবে। দ্য পেটেন্ট দ্যাট হ্যাজ বিন অলরেডি গিভেন ইন রিসেন্ট টাইম, সেটা ডিউরেশনের পিরিয়ডে আমরা ওই জেনেরিকগুলো করাটা ডিফিকাল্ট হবে। তবে বর্তমানে উৎপাদিত পণ্যের রেজিস্ট্রেশন থাকলে বিশেষ সুবিধা অব্যাহত থাকবে বলে আশা করেন উদ্যোক্তারা। এক্ষেত্রে সরকারের সহায়তার দাবি জানান তারা। অগ্রাধিকার খাতগুলোকে চিহ্নিত করে সরকারের যা যা সহযোগিতা দেওয়া দরকার আগামী 3 বছরের একটা কর্মসূচি নিতে পারে, যে 3 বছরের মধ্যে আমরা R&Dতে এই ইন্ডাস্ট্রিকে আমরা এই ধরনের সহযোগিতা দেব। যে নিউয়ার প্রোডাক্ট যেগুলো ইন্ট্রোডিউসড হবে সেগুলো এই যারা ইন্ট্রোডিউস করবে তাদের একটা এখতিয়ার থাকবে আমাদের দেশের অথবা যে কোনো দেশে তারা সেল করবে কি করবে না। এখন যদি ওই প্রোডাক্টগুলো ন্যাশনাল রিকোয়ারমেন্ট হয় অথচ ওরা দিচ্ছে না আমাদের, তখন কিন্তু আমরা উৎপাদন করে নিজেরাও তৈরি করতে পারবো। সবকিছু ঠিক থাকলে 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সেটা তারা সুন্দরভাবে মেনটেন করতে পারতেছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বাঙালির ধ্রুপদী কবি, যার সাহিত্যকর্ম কালকে অতিক্রম করে হয়েছে কালজয়ী, যার হাত ধরে বাংলা সাহিত্য বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কবিগুরুর 84তম প্রয়াণ দিবস। শ্রাবণের ঘন কালো বারিশ ধারার মতো বাঙালির মনেও সেদিন ঝরেছিল বিষাদের বৃষ্টি। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ প্রায় 1 বছর সময় তার কেটেছিল রোগশয্যায়। আব্দুর রহিমের রিপোর্ট। মরণ আছে বলেই বিরহ বিষাদে বিষণ্ণ হয় মন, কিন্তু কোনো কোনো মৃত্যু যদি রেখে যায় অসংখ্য অমর সৃষ্টি, তাহলে সেখানেও থাকে শান্তির পরশ, জাগে অনন্ত আনন্দ। 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ তেমনই একটি মৃত্যু হয়েছিল। থমকে গিয়েছিল বাংলা ও বাঙালির শিল্প সাহিত্যাঙ্গন। 80 বছরের সমৃদ্ধ জীবনের ইতি টেনে বিদায় বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অক্ষর জীবনের শুরু 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। প্রথাগত শিক্ষার বাইরে থেকে কেবল 8 বছর বয়সে অভিলাষ কবিতাটি লিখে ফেলেন রবি ঠাকুর, যা আবার প্রকাশ হয় তত্ত্ববোধনী পত্রিকায়। গুরুদেব একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প ও 2000-এর বেশি গান রেখে গেছেন কবিগুরু। এঁকে গেছেন প্রায় 2000 ছবি। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার বিশ্ব দরবারে সমাদৃত করে রবীন্দ্রনাথ ঠাকুরকে।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে ভালোবেসেছিলেন বলেই ১৯০৫ সালে গানটি লিখেছিলেন কবিগুরু। তাই বাংলাদেশেও ছুটে এসেছেন বারবার। জমিদারি দেখভালের নামে মনের অবসাদ কিংবা দেহের ক্লান্তি কাটাতে ১৮৭৮ থেকে ১৯১৫ প্রতি বছরই কবিগুরু ছুটে এসেছেন শিলাইদহ, পদ্মা, শাহজাদপুর, যমুনা, প্রতিশ্বর, সুরাই, আত্রাই আর চলনবিলে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, চাঁদপুর ও কুমিল্লার মাটিও ধন্য হয়েছে রবি ঠাকুরের পদধূলিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৩৬ সালে ডক্টর অব লিটারেচার ডিগ্রিতে ভূষিত করে সম্মানিত করেছে রবি ঠাকুরকে। সম্মানিত হয়েছে নিজেও। রবি ঠাকুর ওপারে চলে গেছেন, কিন্তু তাকে মনে রেখেছে বাংলাদেশ, মনে রেখেছে ভারতবর্ষ, এমনকি গোটা বিশ্ব। আব্দুর রহিম, RTV, ঢাকা। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার যতটা সম্ভব সংস্কার করে দেশকে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যাংক খাতে এখনও ঝামেলা রয়ে গেছে বলে জানান তিনি। রাজধানীতে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। ব্যাংক খাতে আওয়ামী লীগ সরকার যে অনিয়ম করেছে বিশ্বে তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এখন থেকে আমাদের সময়টা তো এখন বেঁধে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে আমরা বিদায় নেব, কিন্তু এর আগে আমরা চাচ্ছি যতটুকু সম্ভব দেশে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আটাপ সভাপতি মোহাম্মদ আরিফ ও মহাসচিব আশফিয়ার মদদেই অনলাইন টিকিট ও হোটেল বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, এমন অভিযোগ করেছেন আটাবের সাধারণ সদস্যরা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস অব বাংলাদেশ আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মানববন্ধন ও আনন্দ র্যালি করেন তারা। বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের ক্ষমতাবানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে সাধারণ ট্রাভেল এজেন্সিগুলোর উপর দমনপীড়ন চালানোর পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি করে বিমান টিকিটের দাম বাড়িয়েছে তারা। লালমনিরহাটে তিস্তার পানি কমে ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরও ভোগান্তি কমেনি নদীর তীরবর্তী মানুষের। এতে সদর, আদিতমারি, কালীগঞ্জ এবং হাতীবান্ধায় ৫,০০০-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকার মানুষ বিশুদ্ধ পানি, শিশুদের খাবার, স্যানিটেশন সুবিধা এবং পশু খাদ্যের তীব্র সংকটে রয়েছে। কিছু যাতায়াত সংকট ধসে পড়েছে এবং সড়ক ধসে পড়েছে এবং কৃষি জমি ও মাছ চাষে ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। যদিও গতকাল পানির চাপ নিয়ন্ত্রণে ডালিয়া ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। নারীদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০। এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে ভিয়েতনামে অনুশীলনে ঘাম ঝরিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। শক্তিশালী প্রতিপক্ষের দুর্বলতাগুলো কাজে লাগিয়ে জয় নিয়ে বাছাই পর্ব শুরু করতে চান আফিদা সাগরিকারা। অনূর্ধ্ব-২০ সাফ শিরোপা জয়ের পাশাপাশি সিনিয়র দলের এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা দলের বেশিরভাগ ফুটবলারই রয়েছে এই দলে। তাই এইচ গ্রুপে শক্তিশালী দল হিসেবেই মাঠে নামবে লাল সবুজের তরুণীরা। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে আমাদের ফোকাস প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারানো। উদ্বোধনী ম্যাচে জয় নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা এখানে এসেছি এফসি কাপ কোয়ালিফাই করার জন্য, তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন ভালো খেলতে পারি প্রত্যেকটা ম্যাচে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।